ওয়েলকাম টু মাই সেকেন্ড ক্লাস অন দিস লাইম ট্রি ওভার মাই প্রিজন বাই স্যামুয়েল টেলর কোল্ডিস দ্য রোমান্টিক পোয়েট। দেখো আজকে আলোচনা করব ফেমাস রোমান্টিক পোয়েট স্যামুয়েল টেলর কোল্ডিসের কম্পোজড করা ফেমাস রোমান্টিক পোয়েম দিস লাইম ট্রি ওভার মাই প্রিজন। এই কবিতার উপরে এর আগে যথারীতি আমি একটা ক্লাস কমপ্লিট করেছি। তুমি যদি ফার্স্ট ক্লাসটা দেখে না থাকো তাহলে আজকের ক্লাসটা বোঝার জন্য অবশ্যই তুমি দেখে নাও, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো আমরা যে ফার্স্ট ক্লাসটা কমপ্লিট করেছিলাম সেটা মোটামুটি ভাবে 1 বছর আগে আমরা কমপ্লিট করেছি, এবং আজকের এই ক্লাসটা করতে গিয়ে যেটা আমরা মোটামুটি ভাবে 1 বছর পরে করছি, তো ফার্স্ট ক্লাস থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা রিকল করার চেষ্টা করব যাতে করে আজকের ক্লাসটা আমাদের বুঝতে কোথাও কোনো রকম অসুবিধা না থাকে। তাহলে প্রথমেই বলা হচ্ছে দিস লাইম ট্রি ওভার মাই প্রিজন বাই এস.টি. কোলরিজ। এই কবিতাটা উনি অ্যাড্রেস করেছেন কাকে? আমাদের কবি এই কবিতাটাকে অ্যাড্রেস করেছেন তার ক্লোজ ফ্রেন্ড চার্লস ল্যাম্বকে। ক্লিয়ার? এরপরে আমরা দেখে নেব যে আমাদের কবিতার ব্যাকগ্রাউন্ড কি আছে। যদিও এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি আমার ফার্স্ট ক্লাসেই ডিসকাস করেছিলাম, তথাপি আরেকবার আমরা রিকল করার চেষ্টা করি। ওয়ার্ডসওয়ার্থ, চার্লস ল্যাম্ব, ডরোথি এন্ড আদার্স পেড এ ভিজিট টু কোলরিজ এন্ড স্টেড উইথ হিম ফর এ কাপল অফ ডেজ। এখানে বলা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, চার্লস ল্যাম্ব এন্ড ডরোথি এবং পাশাপাশি আরো বেশ কয়েকজন লিটারারি ফিগার তারা এস.টি. কোলরিজের বাড়িতে আসেন এবং সেখানে কাপল অফ ডেজ তারা স্টে করেন। এই যে যখন তারা স্টে করছেন তখন নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা চলে বা একটা ডিসকাশন চলে। ডিসকাশন কি সম্পর্কে? তারা কোথাও ঘুরতে যাবেন। কোথায় ঘুরতে যাবেন? আমরা জানি এনারা সবাই হচ্ছেন এক একজন রোমান্টিক ফিগার। আর রোমান্টিক ফিগার যারা হয়ে থাকেন বা বলা যেতে পারে এই সমস্ত ফিগাররা, ওনারা কোথায় শান্তি খুঁজে পান, কোথায় পিস খুঁজে পান? ইন দ্য ল্যাপ অফ নেচার। তাহলে ওনারা কোনো না কোনো জায়গায় প্রকৃতিকে উপভোগ করতে যাবেন, যেখানে ন্যাচারাল বিউটিকে বা বিউটি অফ নেচারকে ওনারা ফিল করতে পারবেন, চিউড করতে পারবেন। তো এখানে কি বলা হচ্ছে, ঠিক যেমন ডিসিশন নেওয়া হয়েছিল ওনারা ঘুরতে যাবেন, কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট একটা ঘটে যায়। এখন কি অ্যাক্সিডেন্ট ঘটে যায়? ওয়ান ডে দ্য ওয়াইফ অফ কোলরিজ অ্যাক্সিডেন্টালি স্পেলস বয়েলিং মিল্ক অন হিজ ফুট রেন্ডারিং হিম ইনক্যাপেবল অফ ওয়াকিং। এখানে বলা হচ্ছে এস.টি. কোলরিজের যিনি ওয়াইফ ছিলেন তিনি কি করেন, কোনো না কোনো ভাবে তার হাত থেকে এস.টি. কোলরিজের পায়ের উপরে গরম দুধ পড়ে যায়। আর এই যে এস.টি. কোলরিজের ওয়াইফের হাত থেকে এস.টি. কোলরিজের পায়ের উপরে গরম দুধ পড়ে যায়, তার ফলে কি হয়, তার পাগুলো পরিষ্কার ভাবে জ্বলে যায়, এবং জ্বলে যাওয়ার ফলে কি হয়, তার পায়ের উপরে বড় বড় ফোস্কা পড়ে যায়, ব্লিস্টার্স দেখতে পাওয়া যায়, যেমন তুমি ছবিতে দেখতে পাচ্ছ। ওয়ান ইভিনিং দ্য ফ্রেন্ডস লেটার ওয়েন্ট ফর ওয়ার্ক ফর ফিউ আওয়ার্স। তো এখানে ওয়ার্ডসওয়ার্থ, চার্লস ল্যাম্ব, ডরোথি এন্ড আদার্স তারা ইভিনিং টাইমে ঘুরতে যান কোনো না কোনো জায়গাতে। এখানে কোথায় ঘুরতে গেছেন? অবশ্যই অ্যামিড দ্য নেচার, নেচারের মাঝে বা নেচারের কোলে তারা ঘুরতে গেছেন। কেন ঘুরতে গেছেন? ন্যাচারাল বিউটিকে তারা উপভোগ করতে গেছেন। কিন্তু এস.টি. কোলরিজ উনি যেতে পারেননি। তো এই ইভিনিং টাইমে এস.টি. কোলরিজ উনি ওনার বাড়িতে একটা গাছের নিচে বসে আছেন। যে গাছের নিচে উনি বসে আছেন সেই জায়গাটাকে উনি ভাবছেন যে এটা হচ্ছে আমার জেলখানা বা প্রিজন, এবং এখানে আমি আবদ্ধ হয়ে আছি, আমি কোনোভাবেই যেতে পারছি না, ফোর্সফুলি আমাকে আটকে রাখা হয়েছে। যেহেতু ফোর্সফুলি আমাকে আটকে রাখা হয়েছে, সুতরাং আমাদের কবির মন খুবই খারাপ। উনি কল্পনা করছেন যে আমার ফ্রেন্ডসরা এখন এই প্রকৃতির কোলে গিয়ে প্রকৃতিকে কিভাবে উপভোগ করছে বা প্রকৃতির কোলে কি কি ওনারা দেখতে পাচ্ছেন। তো এই এক্সপিরিয়েন্সটা বা এই ফিলিংসটাই উনি শেয়ার করেছিলেন কার সাথে? এই ফিলিংসটা উনি শেয়ার করেছিলেন সাউদির সাথে। এই জন্য বলা হচ্ছে ইট ওয়াজ রিটেন অন দ্যাট ইভিনিং। তাহলে সেটিংটা হচ্ছে ইভিনিং, এন্ড ওয়াজ ফার্স্ট ইনক্লুডেড ইন এ লেটার টু সাউদি অন 9th জুলাই 1797। 1797 সালে উনি সাউদিকে যে চিঠি লিখেছিলেন, 9th জুলাই উনি যে চিঠি লিখেছিলেন, সেখানে উনি ওনার এই ফিলিংসটা ব্যক্ত করেছিলেন। চলো নেক্সট, এরপরে আসি টাইটেল সম্পর্কে। দেখো আমাদের কবিতার টাইটেল দিস লাইম ট্রি ওভার মাই প্রিজন। যদিও এই টাইটেল সম্পর্কে আমি আমার ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছি, এখানে আর কোনো রকম কোনো ডিসকাস করছি না। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তুমি যদি প্রতিনিয়ত আমার এখান থেকে তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা টেক্সটের ক্লাস পেতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা তুমি এই ক্লাসটা পজ করে দেখতে পারো। এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির নাম মেনশন করা আছে, যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং পাশাপাশি পিজির ক্ষেত্রে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট দ্য লাইম ট্রি ওভার মাই প্রিজন স্ট্যান্জা 2। আমরা ফার্স্ট ক্লাসে স্ট্যান্জা ফার্স্ট নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব স্ট্যান্জা 2 নিয়ে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আরেকবার মনে করার চেষ্টা করি বা আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি। এখানে কি ধরনের পিকচারাইজেশন করেছেন? সেটা হচ্ছে কবি একটা গাছের নিচে বসে আছেন, যেটাকে উনি ভাবছেন এটাই হচ্ছে আমার প্রিজন, আমাকে ফোর্সফুলি আটকে রাখা হয়েছে, আমাকে লক করে রাখা হয়েছে, আমি লকডাউন পিরিয়ডের মধ্যে আছি, আমি এখান থেকে যেতে পারছি না। আর আমি যে যেতে পারছি না এই ইভিনিং টাইমে, যখন কিনা আমার ফ্রেন্ডসরা প্রকৃতির কোলে ঘুরতে গেছেন, প্রকৃতিকে উপভোগ করছেন, প্রকৃতিকে একবারে মন থেকে হৃদয় থেকে উপভোগ করছেন, তো তাদের ফিলিংসটা কেমন হতে পারে আর আমার ফিলিংসটাই বা কেমন? তো উনি এখানে যেন রিগ্রেট প্রকাশ করছেন, উনি যেন পুরোপুরি ভাবে ডিপ্রেশনে চলে গেছেন, এবং উনি বলছেন নাও মাই ফ্রেন্ডস এমার্জ বিনিথ দ্য ওয়াইড হোয়াইট হেভেন। এখানে ওয়াইড হোয়াইট হেভেন মিন্স আমরা বলতে পারি আন্ডার দ্য হোয়াইট এন্ড ওপেন স্কাই। তো উনি ওনার ফ্রেন্ডসদের উদ্দেশ্য করে বলছেন যে নাও, এখন মাই ফ্রেন্ডস। এখানে নাও কেন বলা হয়েছে? নাও এই সেন্সে বলা হয়েছে, আমরা ফার্স্ট ক্লাসটাই দেখেছিলাম। ফার্স্ট ক্লাসে কি দেখেছিলাম যদি একটু রিকল করার চেষ্টা করি, যে ওনার যে সমস্ত ফ্রেন্ডস যারা কিনা ওনার বাড়িতে ঘুরতে এসেছেন, এবং বর্তমান টাইমে ইন দিস ইভিনিং টাইম যারা কিনা প্রকৃতির কোলে ঘুরতে গেছেন প্রকৃতিকে উপভোগ করার জন্য, তারা কোথায় এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলেন? তারা ঘুরে বেড়াচ্ছিলেন সেই উডেড এন্ড রোরিং ডেল।
দ্যাট মিনস সেই জঙ্গলে ওনারা ঘুরে বেড়াচ্ছিলেন, যেখানে ওনারা ফরেস্টকে, যেখানে ওনারা উডকে উপভোগ করছিলেন এবং সেই রোডিং ডেল, সেই গর্জনরত উপত্যকাকে উপভোগ করছিলেন, যেখান থেকে কিনা ঝর্ণা নেমে আসছেন। তো সেই প্রকৃতিকে উপভোগ করার পর এখন ওনারা চলে এসেছেন একটা ওপেন ফিল্ডে। এই জন্যই বলা হয়েছে হোয়াইট হোয়াইট হেভেন, দ্যাট মিনস আন্ডার দ্য হোয়াইট অ্যান্ড ওপেন স্কাই। তো কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে নাও মাই ফ্রেন্ডস এমার্জ। এখানে এমার্জ মিনস কাম আউট, বেরিয়ে আসা। আমি এখন বুঝতে পারছি বা আমি এটা ফিল করতে পারছি, মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা এখন সেই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসছো। তোমরা এতক্ষণ ধরে জঙ্গলকে উপভোগ করছিলে, উডকে উপভোগ করছিলে এবং রোডিং ডেলকে উপভোগ করছিলে, মাউন্টেনকে উপভোগ করছিলে, কিন্তু এখন তোমরা বেরিয়ে এসছো। কোথায় বেরিয়ে এসছো? এমার্জ, কাম আউট বিনিথ দ্য হোয়াইট হোয়াইট হেভেন। এখন তোমরা ওপেন ফিল্ডে চলে এসছো, খোলা আকাশের নিচে ওপেন ফিল্ডে তোমরা এখন বসে আছো অথবা দাঁড়িয়ে আছো, অথবা ওপেন ফিল্ডের যে বিউটি সেটা তোমরা উপভোগ করছো কোনো না কোনো ভাবে। এন্ড ভিউ এগেন, তোমরা আবারও হয়তো দেখতে পাচ্ছ দ্য মেনি স্টেপল ট্র্যাক্ট ম্যাগনিফিসেন্ট অফ হিলি ফিল্ডস এন্ড মিডোজ। এবং তোমরা দেখতে পাচ্ছ সেই সমস্ত মিডোজ এন্ড হিলি ফিল্ডস যেখানে কিনা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? সেই ম্যাগনিফিসেন্ট, গগনচুম্বী, আকর্ষণরত সেই সমস্ত স্টেপলড মেন্স আমরা বলতে পারি চার্চ টাওয়ার। এখানে ট্র্যাক্ট কথার অর্থ কি? এরিয়া অফ ল্যান্ড। এই যে এরিয়া অফ ল্যান্ড যেটা কিনা বলা হচ্ছে, যাকে কিনা বলা হচ্ছে মিডোজ অথবা হিলি ফিল্ডস, সেই হিলি ফিল্ডস এন্ড মিডোজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কারা দাঁড়িয়ে আছে? ম্যাগনিফিসেন্ট মেনি স্টেপলড, অর্থাৎ সেই ম্যাগনিফিসেন্ট চার্চ টাওয়ার গুলো দাঁড়িয়ে আছে, যেগুলো দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে এবং তোমরা তার বিউটিকে উপভোগ করছো। এন্ড দ্য সি, এবং যদি আমি তোমাদের পাশেই অবস্থিত এই যে যদি সমুদ্রের কথা বলি দ্য সি, তাহলে সেই সিটায় কি দেখা যাচ্ছে? উইথ সাম ফিয়ার ওয়ার্ক, ওখানে দেখা যাচ্ছে বেশ কিছু বিউটিফুল এন্ড ডেকোরেটেড ওয়ার্ক বোট। তারা কি করছে? তারা সেলিং করছে, তারা ওখানে চলাফেরা করছে। হু সেলস লাইট আপ, এবং যাদের সেলস গুলো, যাদের পাল গুলো লাইটেড হয়ে পড়ছে, ব্রাইট হয়ে পড়ছে। কেন ব্রাইট হয়ে পড়ছে? এখানে বলা হয়েছে ইভিনিং টাইম। ইভিনিং টাইমের ঠিক একটু আগের মুহূর্ত, অর্থাৎ যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, সেটিং সান, ঠিক সেই টাইমের কথা বলা হচ্ছে। তাহলে সেটিং সানের সেই যে স্ল্যান্টিং বিমস, যেটা কিনা কি হচ্ছে, এই যে বোট আছে, বোটের যে সেলস আছে তার উপরে রিফ্লেক্ট হচ্ছে। এই জন্য বলা হচ্ছে হু সেলস লাইট আউট দ্য স্লিভ অফ স্মুথ ক্লিয়ার ব্লু বিটুইক্সট টু আইলস অফ পার্পল শ্যাডো। এখানে বলা হচ্ছে দেখো দুটো আইলস আছে, তুমি ছবিতে যেমন দেখতে পাচ্ছ। দুটো আইলস এর কি কালার? দুটো আইলস এর রং হচ্ছে পার্পল কালার। তো এখন পড়ন্ত একটা বিকেল, এই পড়ন্ত বিকেলে ঠিক ইভিনিং টাইমের আগের টাইমটাতে যখন কিনা সূর্য পুরোপুরি ভাবে পশ্চিম আকাশে ঢলে পড়েছে, সূর্য অস্ত যেতে চলেছে, ঠিক সেই মুহূর্তে সূর্যের যে তির্যক সান রেজ সেটা কি হচ্ছে? সেটা রিফ্লেক্ট হচ্ছে। কোথায় রিফ্লেক্ট হচ্ছে? সেটা রিফ্লেক্ট হচ্ছে এই জলের উপরে। এবং পাশাপাশি বলা যেতে পারে এই যে পার্পল কালারের যে আইলস গুলো আছে তার একটা প্রতিচ্ছবি, তার একটা রিফ্লেকশন এই সি এর উপরে রিফ্লেক্ট হচ্ছে। এখন সিটা কেমন? সিটা ভি চকচক করছে, দ্য স্লিপ অফ স্মুথ ক্লিয়ার ব্লু, অর্থাৎ সিটা ব্লু কালারের আমরা বলতে পারি। এবং এখানে দেখো একটা বেশ স্মুথনেস, কামনেস লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ এই সিটা বেশ শান্ত। তাহলে শান্ত সমুদ্রের উপরে এই পার্পল কালারের যে আইলস গুলো আছে তার একটা শ্যাডোজ, তার একটা রিফ্লেকশন রিফ্লেক্ট হচ্ছে এবং এই সমুদ্রের উপর দিয়ে জাস্ট সেলিং করে চলেছে সেই ডেকোরেটেড এন্ড বিউটিফুল বোটস, যেটা দেখতে কিনা অপূর্ব সুন্দর লাগছে। আমি মনে করছি মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা এটাকে এখন খুব সুন্দরভাবে উপভোগ করছো। ইয়েস, এ ওয়ান্ডার অন ইন গ্ল্যাডনেস অল। আচ্ছা হ্যাঁ, তোমরা নিশ্চয়ই খুব আনন্দ সহকারে ঘোরাফেরা করছো, ঘুরে বেড়াচ্ছ। ওয়ান্ডার, তোমরা ঘুরে বেড়াচ্ছ। এন্ড বাট দাও, এবং বিশেষ করে তুমি মি থিংস, আমি মনে করি কি মোস্ট গ্ল্যাড, অর্থাৎ তুমি সব থেকে বেশি আনন্দিত, তুমি সব থেকে বেশি খুশি। এখন এখানে দাও বলতে কাকে বলা হচ্ছে? দেখো নেক্সটেই আছে মাই জেন্টেল হার্টেড চার্লস। এখানে চার্লস কে বলা হচ্ছে মাই জেন্টেল হার্টেড চার্লস, দ্যাট মিনস ইউ আর মাই ক্লোজ ফ্রেন্ড। এবং আমার মনে হচ্ছে তুমি সব থেকে বেশি হ্যাপি। তুমি সব থেকে কেন বেশি হ্যাপি তারপরেই বলে দেওয়া হয়েছে, ফর দ্য হ্যাজ পাইন্ড এন্ড হাঙ্গার্ড আফটার নেচার। তার কারণ তোমাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তুমি অনেক মেন্টাল ডিস্ট্রেসড এর মধ্যে আছো। এই কারণে বলা হচ্ছে তুমি হয়তো বেশি খুশি হবে বা খুশি হচ্ছ, এন্ড হাঙ্গার্ড আফটার নেচার। এবং তোমার মধ্যে এরকম একটা লঙ্গিংস দেখা গেছে, হাঙ্গার আফটার নেচার, দ্যাট মিনস এরকম একটা ইয়ার্নিং দেখা গেছে, কিং ডিজায়ার দেখা গেছে। কি কিং ডিজায়ার? কিং ডিজায়ারটা হচ্ছে তুমি কখনোই কোনোদিন একটা লং পিরিয়ড ধরে তুমি নেচারে যেতে পারোনি, নেচারকে উপভোগ করতে পারোনি। নেচারের যে বিউটি সেটা উপভোগ করার জন্য তোমার মধ্যে একটা ডিপ ডিজায়ার লক্ষ্য করা গেছে। কেন এরকম তোমার মধ্যে একটা ডিপ ডিজায়ার লক্ষ্য করা গেছে? কারণ তুমি দীর্ঘদিন ধরে বেশ মেন্টাল ডিপ্রেশনের মধ্যে ছিলে, এন্ড এটা আমরা বলতে পারি আনস্যাটিসফাইড লঙ্গিং। এখানে পয়েন্ট কথার অর্থ হচ্ছে আনস্যাটিসফাইড লঙ্গিং। ক্লিয়ার? মেনি ইয়ার্স, এখানে মেনি ইয়ার্স কেন বলা হচ্ছে? আমরা জানি যে চার্লস ল্যাম্ব উনি একটা কোম্পানিতে কাজ করতেন, হ্যাঁ না? সেই যে কোম্পানি যেখানে কিনা উনি লং পিরিয়ড একটা ক্লার্কের কাজ করেছেন। এখন কত বছর ধরে কাজ করেছেন এটা আমরা পেয়েছি দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান বাই চার্লস ল্যাম্ব। সেখান থেকে জানতে পেরেছি মোটামুটি ভাবে 32 থেকে 36 বছর এরকম একটা পিরিয়ড উনি ওখানে কাটিয়েছেন। এবং ওনার যে অভিজ্ঞতা সেটা উনি ব্যক্ত করেছেন কোথায়? ওনারই একটা ফেমাস এসে দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান, নিশ্চয়ই তুমি পড়ে থাকবে। তাহলে এখানে কি বলা হচ্ছে? মেনি ইয়ার্স, দীর্ঘদিন ধরে তুমি নেচারে যেতে পারোনি,
তুমি নেচারকে উপভোগ করতে পারোনি, ন্যাচারাল বিউটি কি সেটা তুমি কোনোদিন দেখতে পাওনি। এই কারণে তোমার মধ্যে একটা আকুতি ছিল, একটা তীব্র আকুতি ছিল যে আমি কোনো একটা টাইমে নেচারে যাব, নেচারের বিউটিকে উপভোগ করব, এবং সেই কারণে তুমি যেহেতু আসতে পেরেছো এখন, তো তোমার মধ্যে খুব সুন্দর একটা উপভোগ তুমি করতে পারছো, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স তোমার হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। ইন দ্য গ্রেট সিটি পেইন্ট উইনিং দ্য ওয়ে উইথ স্যাড এন্ড ইয়েট পেশেন্ট সোল, এখানে বলা হচ্ছে ইন দ্য গ্রেট সিটি পেইন্ট। এখানে সিটি পেইন্ট কথার অর্থ কি? সিটি পেইন্ট কথার অর্থ আমরা এটা বলতে পারি বিং ট্র্যাপড ইন সাম প্লেস, দ্যাট মিন্স লন্ডনে, এই লন্ডন হাউসে যেখানে উনি কাজ করতেন উনি সিটি পেইন্ট হিসেবে ছিলেন, দ্যাট মিন্স উনিও একটা সেই মনে হচ্ছে প্রিজনের মধ্যে আবদ্ধ হয়েছিলেন, এরকম একটা পরিস্থিতি। তাহলে দীর্ঘদিন ধরে এই সিটি পেইন্ট হয়ে লন্ডনে থাকাটা, এন্ড উইনিং দ্য ওয়ে উইথ স্যাড, এখানে স্যাড কেন, এখানে চার্লসকে কেন স্যাড বলা হচ্ছে? তার কারণ আমরা জানি যে চার্লস ল্যাম্ব কোনোদিনই ডোমেস্টিক যে ফরচুন সেটাকে উপভোগ করতে পারেননি, ওনার মধ্যে ডোমেস্টিক মিসফরচুনসই ছিল, উনি বিয়ে করেননি, উনি একদম পারপিচুয়াল ব্যাচেলরশিপ মেইনটেইন করে গেছেন, উনি এই পৃথিবীকে কখনো উপভোগ করতে পারেননি, সারা জীবনটাই উনি পরিশ্রম করে গেছেন, গাধার মতন খেটে গেছেন। এই জন্যই বলা হচ্ছে উইনিং দ্য ওয়ে, তুমি তোমার জীবনটাকে কাটিয়েছো কিভাবে? উইথ স্যাডনেস। এখানে স্যাড কেন? এই যেটা বললাম সেটা ডোমেস্টিক মিসফরচুন, পাশাপাশি ইয়েট পেশেন্ট সোল, ভালোই তুমি মিসফরচুনের মধ্যে ছিলে, তোমার মধ্যে কোন রকম কোনো ফরচুন ছিল না, ফরচুনের যে ব্যাপার সেটা ছিল না, তথাপি তুমি ধৈর্য সহকারে তুমি ওরকম সিটি পেইন্ট অবস্থায় লন্ডনে কাটিয়েছো থ্রু ইভিল এন্ড পেইন, এবং তোমাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, ভয়ঙ্কর রকমের যন্ত্রণা তোমাকে সহ্য করতে হয়েছে। এখানে ইভিল কথার অর্থ কি? ইভিল মিন্স লিডিং এ ভেরি আনহ্যাপি লাইফ, তুমি বেশ আনহ্যাপি লাইফ দীর্ঘদিন ধরে কাটিয়েছো, কোথায়? সেই লন্ডনে, লন্ডন হাউসে, যেখানে তুমি ক্লার্কের কাজ করতে। আরো কি বলছেন? এন্ড স্ট্রেঞ্জ ক্ল্যামিটি, এবং তুমি যেখানে ছিলে সেখানকার পরিস্থিতিটা কেমন ছিল? সেখানকার পরিস্থিতিটা ছিল একটা অদ্ভুত টাইপের। ক্ল্যামিটি মিন্স এ টেরিবল ইভেন্ট দ্যাট কজেস এ লট অফ হার্ম অর ড্যামেজ, ঠিক এরকম একটা পরিবেশ, এরকম একটা পরিস্থিতি যেটা আমাদের মেন্টালি হ্যারাস্ট করে, যেটা আমাদের ফিজিক্যালি হ্যারাস্ট করে, বা আমরা মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার ফিল করি। তো এরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে তুমি একটা লম্বা পিরিয়ড কাটিয়েছো, সুতরাং তুমি এখন বেশ হ্যাপি, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, স্লোলি সিঙ্ক বিহাইন্ড দ্য ওয়েস্টার্ন রিজ, ওই যে তুমি দেখতে পাচ্ছ পশ্চিম দিগন্তে, রিজ মিন্স হচ্ছে এখানে দিগন্তে, পশ্চিম দিগন্তে কি যাচ্ছে? পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে, এবং সেটা কিভাবে? স্লোলি, অর্থাৎ স্লোলি সিঙ্ক বিহাইন্ড দ্য ওয়েস্টার্ন রিজ, পশ্চিম দিগন্তে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। দ্য গ্লোরিয়াস সান শাইন ইন দ্য স্ল্যান্ট বিমস অফ দ্য সিঙ্কিং অর্ব, এবং দেখা যাচ্ছে এই যে ডুবন্ত সূর্য, অথবা বলতে পারি যে সিঙ্কিং সান, তার যে তির্যক যে সান রেজ সেটা চকচক করছে। ইয়ে পার্পল হিট ফ্লাওয়ার্স, সেটা কোথায়? তার এই স্ল্যান্ট বিমস এর কারণে কি হচ্ছে? এই যে মিডোজে ফুটে আছে অসংখ্য যে পার্পল কালারের যে ফ্লাওয়ার্স, তার উপরে রিফ্লেক্ট হচ্ছে, পার্পল কালারের যে ফ্লাওয়ার্স তার উপরে এই স্ল্যান্টিং বিমস যখন রিফ্লেক্ট হচ্ছে, সেটা দেখতে আরো চকচক করছে। এখানে সাইন মিন্স কে চকচক করছে? এখানে চকচক করছে এই পার্পল হিট ফ্লাওয়ার্স। ক্লিয়ার? রিচলি আর বার্নস ইয়ে ক্লাউডস, এবং এই যে স্ল্যান্টিং বিমস অর্থাৎ এই যে তির্যক সান রেজ, এটা কি হচ্ছে? এটা যখন এই মেঘের উপরে অথবা আকাশের উপরে রিফ্লেক্ট হচ্ছে, যেমন তুমি ছবিতে দেখতে পাচ্ছ, সেটা দেখতে আরোই বিউটিফুল মনে হচ্ছে। এখানে রিচলি আর মিন্স হচ্ছে মোর বিউটিফুল, ক্লিয়ার? অর্থাৎ ক্লাউড গুলোকে যেন অফুরন্ত সুন্দর লাগছে, জাস্ট যেটা ভাষায় প্রকাশ করা যায় না, বুঝতে পারলে? চলো নেক্সট, এরপরে কি বলা হচ্ছে? লিভ ইন ইয়েলো লাইট ইয়া ডিস্টেন্ট গ্রোভস, এখানে গ্রোভস মিন্স আমরা জানি উড অথবা ফরেস্ট, এবং ওই যে অদূরে যে ফরেস্টটা আছে সেটার মধ্যেও যেন ফ্রেশনেস জেগে উঠেছে, সেই ডিস্টেন্ট গ্রোভ সেটাও যেন ফ্রেশ হয়ে উঠেছে, তার মধ্যেও যেন একটা জীবন দেখতে পাওয়া যাচ্ছে, সেও যেন তার জীবন ফিরে পেয়েছে, সেও যেন নিজেকে নতুন ভাবে সাজিয়ে তুলেছে। কেন? তার কারণ হচ্ছে এই যে ইয়েলো লাইট অফ সেটিং সান, তার যে স্ল্যান্টিং বিমস সেটা যখন এই ফরেস্টটার উপরে পড়ছে, সেই ফরেস্ট যেন আরোই চকচক করছে, হ্যাঁ না? এন্ড কিন্ডেল দাও ব্লু ওশেন, এবং তোমার সামনে এই যে ভাস্ট ব্লু ওশেন আছে, সেখানে যখন এই স্ল্যান্টিং বিমস রিফ্লেক্ট হচ্ছে, সেটা যেন আরো চকচক করছে। সো মাই ফ্রেন্ডস স্ট্রাক উইথ ডিপ জয় মে স্ট্যান্ড, এবং আমার মনে হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে মাই ফ্রেন্ড বলতে চার্লস ল্যাম্ব, তুমি কি হয়ে পড়েছো? তুমি স্ট্রাক হয়ে পড়েছো, দ্যাট মিন্স এটা আমরা বলতে পারি তুমি মেসমেরাইজড হয়ে পড়েছো, অর স্পেল বাউন্ড হয়ে পড়েছো। কিসের কারণে? উইথ ডিপ জয় মে স্ট্যান্ড, তুমি একদম চার্মড হয়ে পড়েছো, তুমি ওভারওয়েলমড হয়ে পড়েছো, এবং তুমি অবাক ভাবে এই প্রকৃতির যে বিউটি সেটাকে উপভোগ করছো। মে স্ট্যান্ড, এবং তুমি দাঁড়িয়ে গেছো। এন্ড আই হ্যাভ স্টুড, আমিও যখন ওখানে গিয়েছিলাম তোমার মতোই আমিও হয়তো এইভাবে উপভোগ করেছি, এবং ঠিক আমি যেমন উপভোগ করেছিলাম ঠিক আমার মতোই তুমি কি করছো? সাইলেন্ট উইথ সুইমিং সেন্সেস, এবং তুমি এই যে ন্যাচারাল বিউটি, দ্যাট মিন্স আমরা বলতে পারি সেন্স অফ ডিপ জয় এন্ড ইনটক্সিকেটেড বিউটি অফ নেচার, নেচারের এই যে বিউটি যেটা কিনা তোমাকে মেসমেরাইজড করে দিয়েছে, যেটা কিনা তোমাকে স্পেল বাউন্ড করে দিয়েছে, সেটাকে তুমি উপভোগ করছো কিভাবে? খুব নীরবে, কারোর সাথে কোনো কথা না বলে। এন্ড গেজিং রাউন্ড, এবং তুমি চারিদিকটাকে ফিল করতে চাইছো। কিভাবে ফিল করতে চাইছো? অন দ্য ওয়াইড ল্যান্ডস্কেপ, এই যে তোমার
চারিদিকে যেটা বিস্তীর্ণ একটা ওয়াইড ল্যান্ডস্কেপ আছে সেটাকে তুমি ফিল করতে চাইছো, সেটাকে তুমি যেন মনে প্রাণে তাকে অনুভব করতে চাইছো। গেজ স্টিল অল ডথ সিম লেস গ্রস দ্যান বডিলি, তুমি যেন এই আর্থলি আমাদের যে বডি, এই বডি থেকে তুমি বাইরে বেরিয়ে যেতে চাইছো, তুমি যেন এই প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে ফেলতে চাইছো। তোমার বডি যেন একটা স্পিরিচুয়াল এলিমেন্টে পরিণত হয়েছে, তুমি এতটাই নিজেকে মিশিয়ে ফেলেছো নেচারের সাথে। অফ সাচ হিউজ অ্যাজ ওয়েল দ্য অলমাইটি স্পিরিট, এবং মনে হচ্ছে যেন তুমি যেন এটা ফিল করতে চাইছো বা তুমি ফিল করছো কি অলমাইটি স্পিরিট সে নিজেকে মিলে রেখেছে, সে নিজেকে ছড়িয়ে রেখেছে কোথায়? সাচ হিউজ, এই যে কালার, যেটা কিনা এই যে নেচার কালারফুল হয়ে উঠেছে কিসের কারণে? এই যে ডুবন্ত সূর্যের কারণে বা সেটিং সানের যে স্ল্যান্টিং বিমস তার কারণে এই নেচার নিজেকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, তুমি যেন সেখানে অলমাইটি স্পিরিটের একটা উপস্থিতি অনুভব করতে পারছো। when yet he makes a spirit perceives his presence, that means almighty spirit pervades the entire sense. Clear? I think আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।